হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এই সিরিজের লাস্ট ভিডিওতে। অ্যালবার্ট আইনস্টাইন তার শেষ জীবনে এমন একটা থিওরির সন্ধান করছিলেন যার সাহায্যে তিনি ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্যের বর্ণনা করতে পারেন। মানে একটা কণা বা পার্টিকেল থেকে শুরু করে একটা ব্ল্যাক হোল পর্যন্ত সবকিছু জিনিসকেই তিনি যাতে ডেসক্রাইব করতে পারেন তার থিওরি অনুযায়ী। সবার প্রথমের ইউনিফাইড থিওরি, যা আমরা এখনও অবধি দেখে এসেছি, যা গ্যালিলিও গ্যালিলেই ইন্ট্রোডিউস করেছিলেন। আর এই থিওরি এখন এতটাই সিম্পল যে এটা এখন একটা কমন সেন্স হয়ে গেছে। গ্যালিলিও শুধুমাত্র মোশন আর রেস্টকে ইউনিফাই করেছিল। এরপর এন্ট্রি হলো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের, একজন জিনিয়াস সায়েন্টিস্ট, যিনি ইলেকট্রন আর ম্যাগনেটিক ফিল্ডকে ইউনিফাই করেছিলেন। আর তার আইডিয়ার ওপর নিজের জিনিয়াস মাইন্ড দিয়ে আরও কাজ করে অ্যালবার্ট আইনস্টাইন স্পেস টাইম, এনার্জি আর মাসকে ইউনিফাই করেছিলেন। 1919-এ থিওডর কালুজা তার হাইপোথিসিস আমাদের বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে পাঠিয়েছিলেন। আইনস্টাইন এই আইডিয়াতে যথেষ্ট প্রসন্নও হয়েছিলেন। এরপর কালুজা এই হাইপোথিসিসকে 1921-এ ফাইনালি পাবলিশ করেন। এই থিওরিকে আজ আমরা কালুজা ক্লেইন থিওরি নামেও জানি। আর এই থিওরি প্রথমবার গ্র্যাভিটি আর ইলেকট্রোম্যাগনেটিজম, এই দুটো ফোর্সকে, যা আমাদের নজরে আলাদা আলাদা বলে মনে হয়, এদেরকে ইউনিফাই করেছিল। আসলে এই থিওরি আমাদের বলে যে আমাদের ইউনিভার্স আসলে 4 ডাইমেনশনস নয়, বরং এখানে 5th ডাইমেনশন রয়েছে। এই 5 ডাইমেনশনাল ইউনিভার্সে গ্র্যাভিটি একদম আমাদের 4th ডাইমেনশনাল ইলেকট্রোম্যাগনেটিজমের মতো বিহেভ করে। কিন্তু কিছু সময়ের পর লোকেরা এই থিওরির ওপর ইন্টারেস্ট হারিয়ে ফেলে, কেননা সবার মনেই এই প্রশ্নটা দানা বাঁধছিল যে বাস্তবে যদি সত্যি ইউনিভার্স 5 ডাইমেনশনাল হয়, তাহলে বাকি আরেকটা ডাইমেনশন কোথায় গেল, আর আমরা এর মধ্যে ট্র্যাভেল কেন করতে পারি না। আর এই সমস্ত প্রশ্নই এই থিওরিকে পুরোপুরি শেষ করে দেয়। কিন্তু প্রায় 5 বছর পরে 1926-এ বিজ্ঞানী অস্কার ক্লেইন আমাদের একটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কি হবে যদি এই এক্সট্রা ডাইমেনশন খুবই ছোট হয়, এতটাই ছোট যে আমরা সব সময় ওই ডাইমেনশনে এন্টার করছি, আবার বাইরেও বেরিয়ে আসছি। স্পেসে যে কোনো সময় আপনি আগে পেছনে, ডান দিক বাঁ দিক, ওপর আর নিচে ঘোরার সাথে সাথেই এমন একটা দিকেও চলতে পারেন যেখানে আপনি সব সময় এন্টার অথবা এক্সিট করতে পারেন। আর এই হাইপোথিসিসের পর কালুজা ক্লেইন থিওরি একটা নতুন জীবন ফিরে পেল। কিন্তু এরপরেও এই থিওরিতে বেশ কিছু প্রবলেম সলভ করা এখনো বাকি ছিল। আর এর কিছু সময় পরেই কালুজা ক্লেইন থিওরির সমস্ত প্রবলেমকে সলভ করার জন্য জন্ম হলো আরও একটা নতুন থিওরির, যার নাম দেয়া হলো দ্য স্ট্রিং থিওরি। ফান্ডামেন্টাল লেভেলে ব্রহ্মাণ্ডের সঞ্চারণের জন্য 4 ধরনের ফোর্সেস দায়ী। এগুলি হলো গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, উইক ইন্টারঅ্যাকশন আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। কিন্তু আমরা রোজকারের জীবনে এদের মধ্যে শুধুমাত্র দুটো ফোর্সকেই অনুভব করি, এক হলো গ্র্যাভিটি, অন্যটি ইলেকট্রোম্যাগনেটিজম। 1959-এ আব্দুস সালাম, শেলডন গ্লাসগো এবং স্টিভেন উইনবার্গ, 3 জন বিজ্ঞানী মিলে এই ভবিষ্যৎবাণী করেছিল যে 246 গিগা ইলেকট্রন ভোল্ট এনার্জি লেভেল, যা প্রায় 10⁻15 কেলভিন টেম্পারেচারের সমান। এরপর ইলেকট্রোম্যাগনেটিজম আর উইক ফোর্সেস ইউনিফাই হয়ে গিয়ে ইলেকট্রো উইক ফোর্সের রূপ ধারণ করে। আর এই ভবিষ্যৎবাণীর জন্যই তারা 1979 সালে নোবেল প্রাইজও পেয়েছিল। আজ এই থিওরিকে আমরা কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স নামেও জানি। কিন্তু এখনো অবধি আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর ইলেকট্রো উইক থিওরি আর গ্র্যাভিটিকে ইউনিফাই করা বাকি আছে। আর সেই কারণে কিছু বিজ্ঞানীদের এখনো আশা আছে যে এর থেকে হায়ার এনার্জি লেভেলে, মানে প্রায় 10⁻16 গিগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, আমরা ইউনিফাইড ফিল্ড ফোর্স রূপে কাজ করতে দেখব। আর এই প্রেডিকশন গ্র্যান্ড ইউনিফাইড থিওরি নামে পরিচিত। বিগ তথা ম্যাসিভ অবজেক্টস যেমন ইউনিভার্স অথবা গ্যালাক্সি, স্টার, প্ল্যানেট, অ্যাস্টেরয়েডকে স্টাডি করার জন্য আমরা জেনারেল রিলেটিভিটির ব্যবহার করি। এই থিওরি আজ গ্র্যাভিটিকে সবচেয়ে ভালোভাবে এক্সপ্লেন করে, কিন্তু এটা ক্লাসিক্যাল মেকানিক্সের উপর আধারিত। আর অন্যদিকে ছোট আর হালকা জিনিস যেমন ইলেকট্রনস, প্রোটনসকে স্টাডি করার জন্য আমরা কোয়ান্টাম ফিজিক্সের ব্যবহার করি। কোয়ান্টাম ফিজিক্সের সবচেয়ে সাকসেসফুল থিওরি হলো কোয়ান্টাম ফিল্ড থিওরি, যা ল্যাবে 9 ডেসিমাল প্লেসেস অব্দি অ্যাকিউরেট রেজাল্ট দিয়েছে। জেনারেল রিলেটিভিটি আর কোয়ান্টাম ফিজিক্সে দুটো থিওরি নিজের জায়গায় খুব ভালোভাবে কাজ করে, কিন্তু এমন একটা জায়গা যেখানে আমাদের এই দুটো জিনিসেরই প্রয়োজন হয়, যেমন ব্ল্যাক হোলস অথবা বিগ ব্যাং থিওরি, তখন কিন্তু এই দুটো থিওরি আমাদের উল্টোপাল্টা রেজাল্ট দেয়। আর সেই কারণেই বিজ্ঞানীদের মনে এই প্রশ্নটা এসেছে যে আমরা কি এমন একটা থিওরির অনুসন্ধান করতে পারি না যা অ্যাটমিক লেভেলে কোয়ান্টাম ফিল্ড থিওরির মতোই কাজ করে আর লার্জ স্কেলে গিয়ে জেনারেল রিলেটিভিটির রূপ নিতে পারবে। আর এরকমটাই কিছু করার চেষ্টা করে স্ট্রিং থিওরি আর এক্সেপশনালি সিম্পল থিওরি অফ এভরিথিং, যাকে ইমার্জেন্স থিওরি অথবা E8 নামেও পরিচিত।
আর এই থিওরির সম্বন্ধে আমরা এবার ডিসকাস করব। স্ট্রিং থিওরি অনেক নতুন আর বিচিত্র আইডিয়াস দ্বারা মিলিতভাবে তৈরি হয়েছে, যেমন এক্সট্রা ডাইমেনশন, প্যারালাল ইউনিভার্সেস, ডি ব্রেনস ইত্যাদি। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হলো যে স্ট্রিং থিওরি অনুযায়ী আমাদের দুনিয়ার সমস্ত জিনিস, যেমন জল অথবা বাতাস, প্লাস্টিক অথবা আয়রন, এই সমস্ত কিছুরই নির্মাণ কোয়ান্টাম লেভেলে স্ট্রিং দ্বারা গঠিত হয়। এবার এটা কিছুটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কনসেপ্ট। আর যদি সব জিনিসই স্ট্রিং দিয়ে তৈরি হয়, তাহলে জল আর বাতাসের বৈশিষ্ট্য আলাদা আলাদা কেন হয়? মেক সেন্স, রাইট? তো স্ট্রিং থিওরি অনুযায়ী এই স্ট্রিংগুলি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে, আর এর কারণেই ইলেকট্রন, কোয়ার্কস, নিউট্রিনোর মতো ফান্ডামেন্টাল পার্টিকলস সবারই প্রপার্টিজ আলাদা আলাদা হয়। এই সমস্ত ধরনের পার্টিকলস একসাথে মিলিত হয়ে আলাদা আলাদা ধরনের অ্যাটমসের ফরমেশন করে, যার কারণে এয়ার আর ওয়াটারের প্রপার্টিতে ডিফারেন্স আসে। এবার বন্ধুরা, আগে এগিয়ে যাওয়ার আগে চলুন আমরা একবার স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকল ফিজিক্সের সম্বন্ধে জেনে নিই। এই থিওরি অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ডের সমস্ত পার্টিকলকে দুভাগে ভাগ করি। এর মধ্যে প্রথমটা হলো ফার্মিয়ন্স। ফার্মিয়ন্স এমন একটা পার্টিকল যার কোয়ান্টাম মেকানিক্যাল স্পিন ভগ্নাংশে হয়, যেমন হাফ অথবা 3/2 ইত্যাদি। আমাদের দুনিয়ার বেশিরভাগ জিনিস ফার্মিয়ন্স দ্বারা মিলিত হয়ে গঠিত হয়েছে, যা টোটাল 12 ধরনের হয়, যেমন ইলেকট্রনস, কোয়ার্কস, নিউট্রিনো ইত্যাদি। এমনকি আপনি এই যে ভিডিওটা যে মোবাইল বা ল্যাপটপে দেখছেন না, সেটাও ফার্মিয়ন্স দ্বারাই মিলিত হয়ে তৈরি হয়েছে। আর অন্য ধরনের পার্টিকলসকে আমরা গজ বোসন্স নামেও জানি। এই গজ বোসন্সের কাজ হলো ফোর্সেসের মেসেজকে ক্যারি করা। এই গজ বোসন্স টোটাল 4 ধরনের হয়, আর এর মধ্যে ফোটনস ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেসকে, ডাব্লিউ এবং জি উইক নিউক্লিয়ার ফোর্সেসকে, আর গ্লুঅনস স্ট্রং নিউক্লিয়ার ফোর্সেসকে বহন করার কাজ করে। এবার আমরা যদি এর একটা ওভারভিউ নিয়ে নিই, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায়, টোটাল 12 ধরনের ফার্মিয়ন্স রয়েছে, যার মধ্যে 6টা কোয়ার্কসের ক্যাটাগরিতে আসে আর বাকি 6টা লেপটনসের ক্যাটাগরিতে। আবার এর সাথে 4 ধরনের গজ বোসন্সও হয়। স্ট্রিং থিওরিতে প্রতিটা পার্টিকেলকে আমরা একটা এনার্জির মেমব্রেন অথবা স্ট্রিং এর মতো কল্পনা করি। এখন আপনার এমন মনে হতে পারে যে এই থিওরির নাম স্ট্রিং থিওরি কেন হলো, রাবার ব্যান্ড থিওরি অথবা নুডল থিওরি কেন হলো না, রাইট? তাহলে স্ট্রিং এর মধ্যে কি এমন স্পেশাল ফিচার রয়েছে যা আর অন্য কোনো অবজেক্টে নেই? এই থিওরিতে স্ট্রিংসকে নেওয়ার কারণ হলো তার হারমোনিক্স। যেমন আমরা যখন একটা গিটারের স্ট্রিংকে প্লাগ করি, তখন সেটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে আলাদা আলাদা সুর দেয়। ঠিক সেই রকম ভাবেই স্ট্রিং এর আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করার জন্য আলাদা আলাদা পার্টিকলস তৈরি হয়। কিন্তু অন্য কোনো সিমিলার শেপের অবজেক্টস যেমন রাবার ব্যান্ড অথবা নুডলসে কেন এরকমটা হয় না? কেননা যখন আমরা তাদের ইলংগেট করি, তারা নিজেদের আসল লেন্থকে মেনটেন করার বদলে আরো লম্বা হয়ে যায় ইলাস্টিসিটির কারণে। আর সেই কারণে এই অবজেক্ট স্ট্রিং থিওরিতে ফিট হতে পারে না। না হলে এনার্জি কনজারভেশন রুলের উল্লঙ্ঘন হবে। স্ট্রিংস একটা এনার্জির ফিলামেন্ট, কিংবা অন্য কথায় স্ট্রিংস নিজেই একটা এনার্জি, একটা এমন এনার্জি যা ভাইব্রেট করতে সক্ষম। স্ট্রিং থিওরি যে শুধুমাত্র পার্টিকলসকে ইউনিফাই করে তাই নয়, বরং ইউনিভার্সের 4টা ফান্ডামেন্টাল ফোর্সেস, যা হলো ইলেকট্রোম্যাগনেটিজম, গ্র্যাভিটি, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স, এই সব কিছুকেই একটা সিঙ্গেল মডেলে ইউনিফাই করার ক্ষমতা রাখে। কিন্তু বন্ধুরা, এটা শুনতে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু নয়। স্ট্রিং থিওরির ম্যাথস এর ক্যালকুলেশন ফিজিক্সের সব থেকে কঠিন বলে মনে করা হয়। আর এই থিওরির সঠিকভাবে কাজ করার জন্য কম করে 10 ডাইমেনশনাল স্পেস আর 1 ডাইমেনশনাল টাইমের অস্তিত্ব থাকা প্রয়োজন, যার সম্বন্ধে যদি ডিপলি ভাবা হয় তো কিছুটা ইমপ্র্যাকটিক্যাল বলেও মনে হয়। আজ আমাদের কাছে 10⁵500 ধরনের স্ট্রিং থিওরি পসিবল থিওরিটিক্যালি। বিজ্ঞানীরা মনে করে যে স্ট্রিং থিওরির প্রতিটা সংস্করণ বা ভার্সন এক একটা আলাদা আলাদা ইউনিভার্সের রচনা করে, যা আমাদের মাল্টিভার্সের সুইমিং পুলের কোথাও সাঁতার কাটছে। এই মাল্টিভার্স পুলে আমাদের নিজেদের ব্রহ্মাণ্ডও রয়েছে। এবার আমাদের স্ট্রিং থিওরির সেই ভার্সনকে খোঁজ করতে হবে যা আমাদেরকে নিজেদের ইউনিভার্সের সম্বন্ধে বলবে। যেহেতু এই কাজটা খুবই কঠিন আর বিগত কয়েক বছরে স্ট্রিং থিওরিতে আমাদের হাতে কোনো বিশেষ সফলতা আসেনি, সেই কারণে বিজ্ঞানী জ্যাক্স ডিস্টলার আর তার টিম আমাদের একটা নতুন পথ দেখিয়েছে। আর এই থিওরিকে আমরা এক্সেপশনালি সিম্পল থিওরি অফ এভরিথিং অথবা E-8 নামেও জানি। E-8 আর স্ট্রিং থিওরি দুজনের ম্যাথামেটিক্সই প্রায় সমান। আর E-8 একটা দারুণ আইডিয়ার উপর আধারিত, যাকে বলা হয় প্রজেকশন। 3D কোনো অবজেক্ট যেমন একটা গোলককে যদি আমরা 2D সারফেসের উপর আলোর মাধ্যমে প্রজেকশন ফেলি, তখন আমরা একটা সার্কেল দেখতে পাই। আর যখন একটা ঘুরন্ত লুডোর ছক্কাকে প্রজেক্ট করা হয়, তখন 2D সারফেসে একটা প্যাটার্ন তৈরি হয়, যা কিছুটা র্যান্ডম মনে হতে পারে। আর এটাও জেনারেল রিলেটিভিটির মতোই একটা জিওমেট্রিক থিওরি, কিন্তু এর স্ট্রিং থিওরির মতো 11টা ডাইমেনশনের প্রয়োজন পড়ে না, বরং মাত্র 8টা ডাইমেনশনেই কাজ হয়ে যায়। E-8 থিওরিতে আমাদের ইউনিভার্সের বিল্ডিং ব্লকস কোনো স্ট্রিং নয়, বরং একটা 8 ডাইমেনশনাল ক্রিস্টালের প্রজেকশনের টেসেরাক্ট।
এর 3 ডাইমেনশনাল স্পেশাল প্রজেকশন একদম টেট্রাহেড্রনের মতো দেখতে হয়, যা থিওরি অনুযায়ী আমাদের রিয়ালিটির বিল্ডিং ব্লক। ঠিক যেরকম ভাবে টিভি স্ক্রিনের পিকচার্স ছোট ছোট পিক্সেল মিলিত হয়ে তৈরি হয়, ঠিক সেই রকম ভাবেই আমাদের ব্রহ্মাণ্ডও পিক্সেলেটেড। আর এই E8 ক্রিস্টালের প্রজেকশন আমাদের রিয়ালিটির পিক্সেল, বা বলতে পারেন ইউনিভার্সের বিল্ডিং ব্লক। এই থিওরির জন্য ইনফরমেশন যথেষ্ট কাজে লাগে। তাহলে চলুন এবার জেনে নিই যে ইনফরমেশন আসলে কি। ইনফরমেশন এমন একটা সিম্বলিজম অথবা প্যাটার্ন যা যে কোনো রকম কোডের জন্য ব্যবহার করা হয়, আর E8 ক্রিস্টালের প্রজেকশন সেই রিয়ালিটির ইনফরমেশনের ভিত্তি। জন হুইলিয়ার আইনস্টাইনের সময়কার বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, আর তিনি ব্ল্যাক হোলের নামকরণ করেছিলেন। হুইলিয়ার একবার বলেছিলেন যে রিয়ালিটি ইজ মেড অফ ইনফরমেশন, আর E8 থিওরিও একদম এর উপরই আধারিত। E8 থিওরির বিশেষ ব্যাপার তো এটাই যে এটা ফোর্সের সাথে সাথে ইউনিভার্সের ফান্ডামেন্টাল কনস্ট্যান্টস যেমন প্লাঙ্কস কনস্ট্যান্ট, স্পিড অফ লাইট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টস ইত্যাদির ভ্যালুকেও এক্সপ্লেন করতে পারে, যে আসলে এই কনস্ট্যান্টগুলির মান এরকম কেন। কিন্তু বন্ধুরা, এখনো ব্রহ্মাণ্ডে বোঝার জন্য আরো অনেক কিছু বাকি আছে। আমাদের মানব মস্তিষ্কের কাজ নতুন নতুন থিওরির মাধ্যমে অনেক বেশি নতুন সমস্যার সমাধান করা আর মানুষের কিউরিওসিটির উত্তর দেওয়া। আর বন্ধুরা, এর সাথেই আমাদের রিলেটিভিটি সিরিজের এটাই শেষ। এই পুরো ভিডিও সিরিজটা অবশ্যই আবার দেখুন যদি কোনো কনসেপ্ট বুঝতে আপনার অসুবিধা হয়ে থাকে। নিচে ডেসক্রিপশনে পুরো প্লেলিস্টের লিংক দেওয়া রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আপনার সমস্ত জ্ঞান পিপাসু এবং কিউরিয়াস বন্ধু বান্ধব তথা ফ্যামিলি মেম্বার্সদের সাথে, যারা তাতেও ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্যের ব্যাপারে জানতে পারে। আর কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটা আপনার এবং এই বিষয়ে আপনার কি মতামত। আর চ্যানেলে নতুন হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।